তামাক যতই লাভজনক হোক না কেন, আমার মানুষ তামাক খেয়ে বাঁচবে না, ভাত খেয়ে বাঁচবে। বাংলাদেশের বায়ুর মান কোনোদিনও উন্নত হবে না আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন। আমি যখন পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করলাম তখন আমাকে বলা হলো এই পলিসি, আমার সামনে আর পলিসি আইনেন না। এই যে এতগুলো পলিসি হয়েছে, আমাকে খালি একটু বলেন যে কোন পলিসির বেসিসে আপনারা কি কাজগুলো করেছেন, যে পলিসিগুলো আছে এগুলোর বাস্তবায়নগুলো শুরু করেন। সেই মোতাবেক জলবায়ু পরিবর্তন আজকের সাথে জন্য প্রাসঙ্গিক বলে বলছি, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন জেলাতে 3টা ছোট ছোট, আমাদের 15 কোটির বেশি দিতে পারি না, প্রকল্প দিয়ে এসেছিলাম যে ওই এলাকার মানুষ জানি পানি সাপ্লাই পায়। সৌদি দূতাবাসে একটা প্রকল্প দেয়া আছে রেইন ওয়াটার হারভেস্টিংয়ে, 37 কোটি টাকাই লাগে। এটা তো পরিকল্পনা কমিশন, আমাদের সরকার নিজেরাই পারে। সরকার শুরু করুক কাজটা। ডিস্যালিনেশনের একটা কাজ সরকার শুরু করুক উপকূলীয় এলাকাতে। এনজিওরা ছোট ছোট স্কেলে করছে। কত মেগা প্রজেক্ট হয়, এগুলো একটু মেগা স্কেলে করা যায় না? এগুলোও তো মেগা স্কেলে করা যায়। এগুলো হচ্ছে আমাদের অভিযোজন কৌশল। এবং আমরা থিওরি শিখতে শিখতে মোটামুটি এক জীবন পার করে দিয়ে আসছি। এবার ওই যে প্রকল্পটার কথা বললাম 37 কোটি টাকা, পরিকল্পনা কমিশনের উনি এখানে আছেন, উনি বেশ কিছু প্রকল্প করেছেন বললেন। পরিবেশ মন্ত্রণালয়ের সাথে একটু কথা বলে দেখেন। দ্যাট প্রজেক্ট ইজ নাও পেন্ডিং উইথ দ্য সৌদি এম্বাসি। এবার একটু কথা বলি, আমাকে কৃষি জমি সুরক্ষার জন্য যে আইনটা করা হয়নি এখন, বাট খসড়ার তালিকায় রাখা আছে, এইটা খসড়ার তালিকায় রাখা উচিত ছিল না, এটা পাশ হয়ে যাওয়া উচিত ছিল। কারণ করোনার সময় আপনি দেখবেন যে মানুষ খুবই অস্থির হয়ে যায়, সরকারগুলো তৎকালীন সরকার অস্থির হয়ে গেছে যে ধান কাটার লোক কেমন করে পাবো। কারণ মানুষকে যদি আপনি খাওয়া দেন না, মানুষের আপাত রাগটা কম থাকে। তামাক যতই লাভজনক হোক না কেন, আমার মানুষ তামাক খেয়ে বাঁচবে না, ভাত খেয়ে বাঁচবে, সবজি খেয়ে বাঁচবে। হ্যাঁ, এবং অভিযোজনের আরেকটা বড় কৌশল হবে কিন্তু আমাদের কৃষি, কোনটা আমরা করব কোনটা করব। আপনি কি বরেন্দ্র এলাকায় একই রকম করে ধান লাগাবেন? এটা কি সম্ভব? বরেন্দ্র এলাকার 2টা জায়গাতে বাধ্য হয়ে আমরা এবার পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছি। বিশ্বাস করেন, গাজীপুরকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করার টাইম চলে আসছে। কারণ হচ্ছে এই পরিমাণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্র্যাক্ট করা হয়েছে। এখানে কিন্তু তথ্য উপাত্ত আছে, কিন্তু ঘোষণা করে কতগুলো সুরক্ষা বলা হয়েছে এই করা যাবে না। তখন ওখান থেকে বললো তাহলে আমরা এই বছর চাষাবাদ করবো কেমন করে, আমাদেরকে যদি ডিপ টিউবওয়েল না লাগাতে দেয়। ডিপ টিউবওয়েলেও কিন্তু পানি ওঠে না, এটা প্রমাণ দিচ্ছি। মনে আছে কয়দিন আগে 2টা বাচ্চা ওই ডিপ টিউবওয়েল অনেক গভীরে পড়ে মারা গেল, কারণ পানি পাওয়া যাচ্ছে না। তো তাহলে বরেন্দ্র এলাকায় আমার কি চাষ করব? এইটা তো আমাকে উদ্যোগ নিয়ে এখন থেকে শুরু করে 10 বছরের মধ্যে এই ট্রানজিশনে চলে যেতে হবে। আমরা যদি কয়েকটা কার্যকরী কাজ করতে পারি, সরকারি স্কেলে কয়েকটা ডিস্যালিনেশন প্রকল্প করতে পারি, সরকারি উদ্যোগে কয়েকটা রেইন ওয়াটার হারভেস্টিং করতে পারি, পার্বত্য অঞ্চলে সেগুন গাছটা সরিয়ে দিয়ে যদি আমরা পানি শোষণ করে না বরং রিচার্জ করে এমন গাছ লাগাতে পারি, কয়েকটা জলবায়ু পরিবর্তন প্রকল্পে কিছু দৃষ্টান্ত সৃষ্টি করতে পারি, আমার মনে হয় প্রতি বছর জলবায়ু পরিবর্তন কনফারেন্সে কি খালি একটাই কথা, টাকা দেন, নিউ অ্যান্ড এডিশনাল বাজেট দিবেন বলছিলেন, দেন। আচ্ছা, ওরা টাকা দিল না, বা যা দিল তা পর্যাপ্ত না, বা এক্সিস্টিং গ্র্যান্টকেই ক্লাইমেট গ্র্যান্ট বানিয়ে দিল। আপনার দেশের লোককে তো আপনাকে বাঁচাইতে হবে, সেটা আপনি কেমন করে করবেন? কাজে আমার মনে হয় জলবায়ু পরিবর্তনে সরকারকে ইনভেস্ট করতে হবে। বাংলাদেশের বায়ুর মান কোনোদিনও উন্নত হবে না আপনি যদি ইনভেস্টমেন্ট না করেন। আপনাকে ইস্টার্ন রিফাইনারির ক্যাপাসিটি ইউরো 2 থেকে ইউরো 6 নিতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ইনভেস্ট দেয়ার।